শুনেছেন কখনো কাউকে ক্ষতি করার জন্য, কারোর সংসার ভেঙে দেওয়ার জন্য সেই সংসারে আত্মা প্রবেশ করানো হয়? আর তারপর সেই সংসারের পরিস্থিতি কি হয়, আর পরবর্তীকালে যা ঘটনা ঘটে বন্ধুরা, তা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন এবং পাশাপাশি অনেক শিক্ষাও পাবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। ঘটনাটির সূত্রপাত 4 বছর আগের। ঘটনাটি যবে থেকে শুরু হয়েছে তখন সেই মাসটা ছিল 4 বছর আগের জুন মাসের একটি ঘটনা। আমি তার আগে ওই বাড়ির প্রত্যেকটি মানুষের একটু পরিচয় দিয়ে দিই, বা যার সঙ্গে ঘটনা ঘটেছে তার কথাও বলি। আমি নামটা সরাসরি দিদির বলতে পারবো না, কারণ পরবর্তীকালে পুরো ঘটনাটা শোনার পর বুঝতে পারবেন যে নামটা একটু গোপনে রাখা অত্যন্ত দরকার ছিল। তো যাই হোক, নাম বলে তো আপনাদের বলতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি প্রিয়াঙ্কা দি বলেই ডাকছি সেই দিদিকে। তার হাজবেন্ড অনির্বাণ দা, এবং যে তৃতীয় ব্যক্তি সেই মেয়েটির নাম হলো নিশা। প্রিয়াঙ্কাদি এবং অনির্বাণদার সঙ্গে কিন্তু 8 বছরের সম্পর্ক। তাদের বাড়ি হলো দুর্গানগর বলে একটি জায়গায়। এবং যেহেতু বললাম যে 8 বছরের সম্পর্ক, তো বুঝতেই পারছেন তারা কতটা পরিমাণের একে অপরের কাছের, একে অপরকে কতটা ভালোবাসে। দিদি এবং দাদার বয়সের পার্থক্য কিন্তু মাত্র 2 বছরের। তার পরবর্তীকালে দাদা চাকরি পায়, পুলিশের চাকরি পায়, এবং সেই কর্মসূত্রে মানে পুলিশের চাকরি সূত্রে আর কি সেই দাদার মানে অনির্বাণদার পোস্টিং হয় জলপাইগুড়িতে। এবং চাকরি পাওয়ার পরে তার ট্রেনিং হয় আবার অন্য কোনো জায়গায়, এবং সেখান থেকে ট্রেনিং কমপ্লিট করার পরে কিন্তু সে একেবারে চাকরি নিয়ে জলপাইগুড়িতে চলে যায়। তার আগে কিন্তু তাদের বিয়ে হয়নি, যে চাকরি করবে 2-3 বছর চাকরি করবে তারপরে বিয়ে করবে। 2 বছর কেটে গেল। তারপর প্রিয়াঙ্কাদি এবং অনির্বাণদার বাড়িতে কথাবার্তা বলে, আর সত্যি বলতে অনির্বাণদার বাড়ি থেকে প্রিয়াঙ্কাদিকে খুবই ভালোবাসতো, মানে খুবই। আর প্রিয়াঙ্কাদি কিন্তু খুবই শিক্ষিত একটি মেয়ে, বিএ এমএ বিএড সমস্ত কিছু কমপ্লিট করেছে, তারপর চাকরির জন্য পড়াশোনা করছে, মানে স্কুল সার্ভিসের জন্য, আর টিউশনই পড়াচ্ছে তখন। আর যেহেতু 4-5 বছর আগের ঘটনা, তখন তো স্কুল সার্ভিসের কোনো পরীক্ষা হয়নি, তাই দিদি ওই টিউশনই পড়িয়ে যাচ্ছে, চাকরির কোনো নিশ্চয়তা কিছুই নেই। তো দাদার চাকরি পাওয়ার কিছু বছর পরেই বাড়ির সম্মতিতে তাদের খুব ভালোভাবে কিন্তু বিয়েটা হয়ে যায়। তাদের বিয়েটা হয়েছিল জানুয়ারি মাসে, এবং তারপর বিয়ে করে 15 থেকে 20 দিন বা তার বেশি দিন থেকে, মানে ওই 1 মাসের থেকে কম থেকে কিন্তু অনির্বাণদা আবার জলপাইগুড়ি শহরে চলে যায়। বউকে সে নিয়ে যায়নি, বউ তার শ্বশুর বাড়িতেই রয়েছে, আদর যত্নে রয়েছে, সবাই ভালোবাসছে। যেহেতু দাদার সঙ্গে তার 8 বছরের সম্পর্ক, তাই অনেকটাই পরিমাণে তারা একে অপরকে বোঝে, ভালোবাসে। আরেকটা কথা প্রিয়াঙ্কাদি বলতে বলল, কারণ পরবর্তীকালে হয়তো এই কথাটার ভ্যালু অনেকটা বেড়ে যাবে। অনেকে হয়তো মনে করেন যে 8-10 বছরের সম্পর্ক মানেই তাদের মধ্যে হয়তো ফিজিক্যাল রিলেশন বা কিছু একটা হয়ে গেছে। সেটা আমি খারাপ বলবো, ভালো বলবো, আমি এটার মধ্যে যাচ্ছিই না। কিন্তু দিদি মানে প্রিয়াঙ্কাদি আর অনির্বাণদার মধ্যে কিন্তু কোনো রকম ফিজিক্যাল রিলেশন বিয়ের আগে হয়নি। মানে যাকে আর কি খুবই ইন্টিমেট হওয়া বলে, এটা হয়নি। তবু তাদের মধ্যে অনেক ভালোবাসা। বিয়ে করেছে আর বিয়ের পরেই তাদের কাছে আসা। ভালো কথা। দাদা কিন্তু দিদিকে খুবই ভালোবাসে। আর প্রিয়াঙ্কাদের সত্যি বলতে বাড়ির ফ্যামিলি যে খুব একটা সচ্ছল তাও নয়, কিন্তু অনির্বাণদার ফ্যামিলি আবার খুবই সচ্ছল। তার বাবা চাকরি করতে রিটায়ার হয়ে গেছেন, বাড়িতে থাকেন। আর অন্যদিকে প্রিয়াঙ্কাদির বাবা একটি দোকান চালায়, মুদি দোকান। মোটামুটি করে মেয়েকে মানুষ করেছে। একটা মাত্র মেয়ে, মেয়েকে মানুষ করেছে, ভালোভাবে পড়াশোনা শেখাবে, চাকরি করবে, সেরকম একটা ব্যাপার। তো সেইভাবে তো অনির্বাণদা জলপাইগুড়ি চলে গেল। এদিকে দিদির যে আত্মীয়স্বজন আছে এবং দিদির শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনও তাকে ফোন করে কিন্তু অনেক সময় অনেক কথাই বলতো যে, তোমাদের তো বয়সও হয়ে গেছে, আর হ্যাঁ,
যখন দিদি এবং দাদা বিয়ে করে, দাদার যে বয়সটা তাকে হয়তো ছেলে হিসাবে বয়স ধরে না, আমি সমাজের কথা হিসাবে বলছি। কিন্তু যেহেতু তাদের ২ বছরের মতো বয়সের পার্থক্য, আর দিদিরও অনেকটা বয়স হয়ে গিয়েছিল। মোটামুটি ২৮, ২৯, ৩০ বছর হয়ে গিয়েছিল বিয়ে করতে, করতে। আর চাকরির জন্য অপেক্ষা করছিল, হচ্ছিল না। তাই কিন্তু সবাই তাকে বোঝাতো যে, "বয়স তো হয়ে গেছে, এবার একটা বাচ্চা নিয়ে নে। আর এইখানে আর কতদিন থাকবি? শ্বশুরবাড়িতে থাকবি কতদিন? যেখানে অনির্বাণ আছে সেখানে গিয়ে থাক। ১ বছর থাক, একটু ঘোর-ফের, আর তারপর তাড়াতাড়ি বাচ্চা নিয়ে তুই শ্বশুরবাড়িতে আবার ফিরে আয়। আর ওখানে থাকলেও থাকতে পারিস। কিন্তু যদি না থাকতে চাস, তো একটু ঘুরে গসিপ কর, তারপরে চলে আয়। ঠিক আছে?" তো এরকমভাবে বলেছে। এবার এইসব কথা দিদির মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিদিরও অবশ্য তার আগে কষ্ট লাগতো যে এর আগে, মানে বিয়ের আগে কখনো তারা কাছে আসেনি। এবার দেখুন, প্লিজ কিছু খারাপ মনে করবেন না। দিদি কিন্তু আমাকে খুলেই সমস্ত কথা বলেছে যে দিদিরও তো একটা চাহিদা আছে, বা দিদিরও তো একটা টান আছে যে আমি আমার হাসব্যান্ডের কাছে থাকবো, বা আমি হাসব্যান্ডকে জড়িয়ে ধরে ঘুমাবো। এরকম তো অনেক ভালোবাসা আছে না? মানে ইচ্ছা হয়। তো সেই হিসেবে দিদি না খুব কাঁদতো। অনির্বাণ দাকে ফোন করে বলতো যে, "আমি তোমার ওখানে যেতে চাই। তুমি কবে নিয়ে যাবে?" অনির্বাণ দা বারবার করে বলতো যে, "হ্যাঁ, নিয়ে তো অবশ্যই আসবো। কেন আসবো না নিয়ে? আর কিছুদিন পরেই নিয়ে আসবো, বাড়িতে জানাবো।" তো সেইভাবে কিন্তু অনির্বাণ দা বাড়িতে আর জানাচ্ছেন না। এদিকে দিদিও রেগে যাচ্ছে, তাদের মধ্যে ছোটখাটো অশান্তিও হচ্ছে। মানে সেটা ছোটখাটোই অশান্তি হচ্ছে। আর দিদি কিন্তু এর আগে, মানে বিয়ের আগে নিজের পড়াশোনা, টিউশনি, মানে খুবই টিউশনি পড়াতো। সেই কারণে খুবই ব্যস্ত থাকতো। দিদির মনের মধ্যে একটা আলাদা গর্ব ছিল যে আমার যে বয়ফ্রেন্ড দিদি বলে না, যে লাইফ পার্টনার, সে কখনো আমাকে ধোঁকা দেবে না। আর সে আমার থেকে বেশি আমাকে ভালোবাসে। অতএব যে সারাদিন ফোনে থাকতো সেরকম কিন্তু নয়। আর ভিডিও কলের দৌলতে মোটামুটি দিনে অনেকবার কথা হতো, আর বেশি কথা বললে ২-৩ মিনিট বা ৫ মিনিট এরকম। কিন্তু দিদি আমাকে বলছে, "তুমি জানো, বিয়ের পর আমি খুব পাল্টে গিয়েছিলাম। বিয়ের পরের দিন থেকেই আমি অনির্বাণকে খুব ভালোবাসতে শুরু করি, খুবই ভালোবাসতে শুরু করি। তো এমন সময় হয়েছে যে এত ভালোবেসেছি, আমার হাসব্যান্ড অনির্বাণ আমাকে বলেছে যে, 'এত ভালোবাসা দেখিও না। তুমি আমাকে যতটা ভালোবাসবে, আমি তোমার থেকে, মানে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসবো, এটাই আমি চাই। তুমি আমাকে কম ভালোবাসো, আমি তোমাকে বেশি ভালোবাসবো। এত ভালোবাসা আমার সহ্য হয় না।' এগুলো কিন্তু ইয়ার্কি হিসেবেই এই প্রিয়াঙ্কাদি নিত। তো সেইভাবে ১ম এ অশান্তি একটু হচ্ছে আস্তে, আস্তে, যে কেন তুমি আমাকে নিতে চাইছো না? কবে নিয়ে যাবে? তো সেইভাবে একদিন না পেরে অনির্বাণ দা, মানে ভালোবেসেই বাড়িতে জানালো তার মাকে, বাবাকে। তার মা-বাবা বলল, "হ্যাঁ, ওকে নিয়ে যা। কিছুদিন থাক ওখানে। ও যতদিন থাকতে চায় থাক, ঘোর-ফের। ওখানে তো পাহাড়ি এলাকা, ঘুরতে নিয়ে যাবি।" বাড়ি থেকে কিন্তু রাজিও হয়ে যায়। তো সেইভাবে ওরা কিন্তু মে মাসে, মে বা এপ্রিলের ওই লাস্টে বা মে মাসের ১ম দিকের কথা বলছি আমি, হ্যাঁ? তারা জলপাইগুড়িতে চলে যায়। মানে দাদা যেখানে থাকে সেখানে, কিন্তু কোয়ার্টার নেয় না। কারণ দাদার একটা ইচ্ছা আছে যে এখানে বেশিদিন তার বউকে রাখবে না। মোটামুটি থাকবে ১-২ মাস বা ১ মাস থাকতে পারে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার দিয়ে আসবে। ঠিক আছে? তো সেইভাবে কিন্তু একটা রুম ভাড়া নেয়। মানে ২ টো রুম, মানে একটাই রুম, ছোট্ট একটা পাশের রুম, কিচেন রয়েছে আর একটা বাথরুম মতো রয়েছে। মানে এরকম। দিদিও কিছু বলেনি। বলছে, "ঠিক আছে, অসুবিধার কিছু নেই। ওর হয়তো হতে পারে কাজের সমস্যা। যেহেতু পুলিশে চাকরি করে, কখন কি বেরোতে হয়। তো সেইভাবে হয়তো আমি থাকবো, ও ডিউটি যেতে পারবে না। সেই কারণেই হয়তো বারবার করে এরকম বলছে। ঠিক আছে, আমি এখানে ১-১.৫ মাস থাকি ওর কাছে। আর তারপর না হয় একটু ঘুরে টুরে আবার চলে যাবো।" দিদি কিন্তু জলপাইগুড়িতে যায়। ১টা মাস অনেক ভালোভাবেই কাটে। অনেক জায়গায় তারা ঘুরতেও যায়। বাইকে করে ঘুরতে যায়। দাদার যে কলিগ আছে, সে কলিগের বাইক নিয়ে যায়। এবার পরের মাসে যখন জুন আসে, জুনের ১৪-১৫ তারিখে, এটা কিন্তু ৪ বছর আগের ঘটনা। তখন আবার ওরা বাড়িতে যায় বা দুর্গানগরে যায়। যেহেতু ওই যে বললাম না, দিদির আ মা-বাবা, মানে তার আর কোনো ভাই-বোন নেই। মা-বাবার একটা মাত্রই মেয়ে। আর দিদি কিন্তু, মানে প্রিয়াঙ্কাদি কিন্তু তার বাবা-মাকে না খুব ভালোবাসে। বাবা-মাকে ছাড়া থাকতেই পারে না। আর সত্যি কথা বলতে তার বাবা-মাও খুব ভালোবাসে। এদিকে অনির্বাণ দাও কিন্তু চায় যে সেও বাড়িতে যাবে, মা-বাবার কাছে থাকবে। সেও মা-বাবাকে খুব ভালোবাসে। তো তারা পরের মাসে আবার যায়। এর মাঝখানে একদিন, ওই যে বললাম না, ১ম হয়তো বলেছিলাম জুন মাসের ১৮ বা ওরকম তারিখে ১ম সূত্রপাত হয় একটা জিনিসের। তখন ওই ওরা তো ১৪-১৫ তারিখে গেছে, শ্বশুরবাড়িতে গেছে, মানে অনির্বাণ দা শ্বশুরবাড়িতে গেছে, ঘুরেছে, খাওয়া-দাওয়া করেছে, আবার চলে এসছে। এবার যেদিন ওরা ফিরবে, ১৯ না ২০ তারিখ ওরা ফিরে আসবে, তার আগের দিন একটা ঘটনা ঘটেছে। দিদি তার শাশুড়ি এবং শ্বশুরের সঙ্গে নিচের তলায় বসে একটু গল্প করছে।
এবং দাদা উপরে চলে গেছে। তারপর দিদি তার ৫-১০ মিনিট পরে আস্তে, আস্তে কিন্তু একটু উপরে গেছে। আস্তে, আস্তে গেছে এটা ভেবে কিন্তু যে তাকে ভয় দেবে। দিদির মনের মধ্যে কিন্তু এটা কখনোই ছিল না তার হাসব্যান্ড কখনো কোনো খারাপ কাজ করতে পারে, যেখানে তাকে সন্দেহ করা যায় এবং তাকে সন্দেহের বশে জাজ করা যায়। দিদি কিন্তু তাকে ভয় দেওয়ার জন্যই আস্তে, আস্তে গিয়েছিল। দিদি আস্তে, আস্তে ঘরের মধ্যে প্রবেশ করলো। তখন দাদা কিন্তু মানে খাটে শুয়ে রয়েছে, কিন্তু যেদিকে দরজা না সেই দিকে না, অন্যদিকে ফিরে শুয়ে রয়েছে আর ফোনটা ঘাঁটছে। দিদি যে আস্তে, আস্তে গেছে অনির্বাণদা কিন্তু একদমই মানে বুঝতেই পারেনি। দিদি পিছনে দাঁড়িয়ে দেখছে অনির্বাণদা কি করছে ফোনে। এই কথাগুলো বলছি বলে আপনারা হয়তো ভাবছেন যে ভৌতিক গল্পের মধ্যে এগুলো কেন বলছে? আসলে এটা ভৌতিকই গল্প, কিন্তু এগুলো না বললে না আপনারা বুঝতে পারবেন না। আর এগুলো বললে ভৌতিক গল্পর পাশাপাশি কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো যাই হোক, প্রিয়াঙ্কাদি ঘরের মধ্যে এরকম প্রবেশ করলো। তখন দেখলো যে দাদা না ফোনের সেটিংসে কিছু করছে। তখন দিদি ভাবলো যে সেটিংসে কিছু করছে মানে কি? সেটিংসে কি বা করবে? আর সত্যি বলতে পুলিশে চাকরি করলেও তো ইলেকট্রনিক্সের প্রতি ওর একটু টান রয়েছে। আগে ইঞ্জিনিয়ারিংও কমপ্লিট করেছে। তো এর থেকে আর কি বেশি করবে? ও তো আমাকেই ভালোবাসে। দিদি না এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। দিদি তখন হঠাৎ করে ধাপ্পা দিতে যাবে তার হাসব্যান্ডকে, যে ভয় পাবে তাকে দেখে যে পিছনে দাঁড়িয়ে আছে ও, মানে সে ভয় পেয়ে ওঠে না? সেরকম করে উঠবে, ও খুব মজা পাবে। তো সেরকম করতে যাবে, মানে ভয় দিতে যাবে, সেই মুহূর্তে দিদি দেখতে পেল সেটিংসে গিয়ে কিছু একটা করলো, ফোনটা বন্ধ করলো। তারপরে ফোনের যে হোম স্ক্রিনটা হয় না, সেখানে ২ টো আঙুল দিয়ে, ৩ টে আঙুল না, ২ টো আঙুল দিয়ে কিছু একটা প্রেস করলো। মানে স্ক্রিনশটের মতো। স্ক্রিনশট হলো না, কারণ ৩ টে আঙুল দিয়ে স্ক্রিনশট হবে। ২ টো আঙুল দিয়ে কিছু একটা প্রেস করলো, মানে প্রেস মানে কি? মানে ঘষলো আরকি স্ক্রিনে। আর তখনই একটা হাইড অ্যাপ খুলে গেল। সেখানে পাসওয়ার্ড দিল আর তারপর খুলল একটা হোয়াটসঅ্যাপ। এবং সেই হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো পরিচিত নাম্বার নেই। একটা নাম্বার সেভ করা আছে। আর উপরের নাম্বার কিন্তু আননোন নাম্বার। আর যেহেতু সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তো দিদি না বুঝতেই পারছে না। বুঝতে পারছে তো সিচুয়েশনটা। দিদি ভাবছে যে এটা কি হয়ে গেল? কারণ নরমাল হোয়াটসঅ্যাপ তো এমনি খুলে যায়, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো পাসওয়ার্ড নেই। আর এই হোয়াটসঅ্যাপটা কোথা থেকে আসলো? এখানে তো কোনো চেনা পরিচিত কোনো নাম্বার নেই। দিদি তো দেখেইনি, কারণ দিদি না মাঝে, মাঝে এমনি হোয়াটসঅ্যাপ নেয়। ওর মা-বাবাকে ভিডিও কল করার সময় হোয়াটসঅ্যাপ মানে খুলতো। তখন তো এরকম আসতো না। তখন দেখলো একটা unknown নাম্বার, সেখানে কতগুলো মেসেজ রয়েছে। আর সেখানে মাত্র একটা মেসেজই দিদি পড়তে পেরেছে যে, "বুঝতে পারবে তুমি, আমি হারিয়ে গেলে।" আর তখন দাদা রিপ্লাই করেছে, "সেটাই।" ঠিক আছে? আর সেটা দেখে না দিদি আর দাঁড়াতে পারেনি। দিদি হয়তো দাঁড়ালে আরো কিছু দেখতে পারত। কিন্তু দিদি না সেই সময় নাকি চিৎকার করে উঠেছিল যে, "তুমি এটা কি করছো?" আর দাদা সেই মুহূর্তে না পুরো ভয় পেয়ে গেছে অনির্বাণদা। ফোনটাকে নিয়ে সুইচ অফ করেছে। সে মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। দিদি কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ এর আগে তো কখনো এরকম কিছু হয়নি। এতগুলো বছরে এতটা দিদিকে ভালোবাসে। আর মাঝখানে একটা কথা বলে অন্য কথা ঢুকে গেছিলাম। দিদির ওই যেই আর্থিক অবস্থা খুব একটা ভালো না তো। তাই কিন্তু বিয়েতেও দাদা অনেক হেল্প করেছে। অনেক ফটোগ্রাফি টাকা, মেকআপের টাকা অনেক কিছু দিয়ে কিন্তু দিদিকে হেল্প করেছে। আমি এটাই আরকি বলছি। তো যাই হোক, সেই হিসাবে কিন্তু দিদি জানে যে তাকে অনির্বাণদা খুবই ভালোবাসে। আর সেই মানুষটা এরকম মানে করছে, দিদি এটা মানতে পারছে না। সেই কান্নার আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে তার শ্বশুর-শাশুড়ি ওপরে চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে? দিদি লুকোতে পারে না। তার কষ্টটাকে সে চাপতে পারে না। বলে দেয় তোমার ছেলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। তো সেই হিসাবে মানে বাড়িতে তো অনেক রকম পরিস্থিতি হয়। কান্নাকাটি, দিদি প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। এমনকি দিদি সারাটা রাত সেদিন ঘুমোয়নি। কিন্তু জানেন, সেদিন দিদির মনে একবারও আসেনি দিদি সুইসাইড করবে বা খারাপ কিছু করবে। দিদির শুধু কষ্ট হচ্ছিল যে মানুষটাকে সে এতটা বিশ্বাস করেছে, সেই মানুষটা এভাবে ঠকালো। মানে বুঝতে পারছেন, শুধুমাত্র কথা বলেছে বলে দিদি কিন্তু এরকম করছে। আর কথা বলেছে মানে নরমাল কথা বললে হয়। হাইড অ্যাপ করার কি আছে? মানে অ্যাপটাকে হাইড করার কি আছে আসলে? নিশ্চয়ই খারাপ কাজ কিছু করছে বলেই অ্যাপটাকে হাইড করেছে, পাসওয়ার্ড দিয়েছে আর এইভাবে খুলছে, তাই না? আর দিদি যেহেতু সারারাত ঘুমোয়নি, খুব কান্নাকাটি করেছে। দাদাও কিন্তু সেদিন সারারাত ঘুমোয়নি যে তার বউ কিছু করে বসবে না তো। দাদাও কিন্তু রাত জাগা। তো সেই হিসাবে কিন্তু দাদা বারবার করে ক্ষমা চেয়েছে যে আসলে সে আমার কলিগ হয়। এমনি ওই চাকরি করতে গিয়ে মানে ডিউটি করতে গিয়ে আরকি দেখা সাক্ষাৎ হয়েছে, তাই নাম্বার আদান-প্রদান হয়েছে। তাই একটু কথাবার্তা বলি। আর তুমি তো কষ্ট পাবে, সেই কারণে আমি অ্যাপটাকে হাইড করেছি। দিদি না সত্যি বলতে না বিশ্বাস করেছে যে তাহলে হয়তো তাই হবে। কারণ দাদা তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের সঙ্গে কথা বলে না। দিদি কষ্ট পাবে বলে। আর তাই হয়তো দিদি
যাতে জানতে না পারে সেই কারণে এইভাবে কথা বলেছে। দিদি কিন্তু বিশ্বাস করে নিয়েছে। তারপরেও কষ্ট ছিল। আর তার পরের দিন তারা কিন্তু ফিরে এসেছিল আবার জলপাইগুড়িতে। সমস্ত কিছু ঠিকঠাক ছিল। কিন্তু জানেন, দিদি না খুব ঠাকুর ভক্ত। দিদি খুব ঠাকুরকে পুজো করে। অনেক সময় ধরে ঠাকুরের সামনে বসে। ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসা, এমন কোনো মন্ত্র নেই, পাঠ নেই দিদি করে না। খুব ঠাকুর ভক্ত দিদি। এটা আমি কেন বললাম? কারণ দিদি জলপাইগুড়ি যাওয়ার পরে দিদি না মানে একটু কষ্ট পেত তো। দিদি কিন্তু তখন ফোনটাকে খুব ঘাঁটতো। আসলে সন্দেহ মনের মধ্যে ঢুকে গেছে, কিছু করার নেই। দাদার ফোনটা খুব ঘাঁটতো। আরেকটা কথা, এই দিদি কিন্তু ওই সেইদিন ঝগড়ার সময় দাদার ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর দাদার দামি ফোনটা কোনোভাবে না একটু বেঁকে গেছিল, মানে উপর দিকে ডান দিকে একটু বেঁকে মতো গেছিল, কিন্তু ফোনটা তখন কিছু হয়নি। জলপাইগুড়ি আসার ৪-৫ দিন পরে দাদার ফোনটা একটু খারাপ হয়ে যায় মানে কি, কোনো নেটওয়ার্ক আসে না, ঠিক আছে, মানে ওয়াইফাই কানেক্ট করে মানে নেট টেট অন করা যাবে, কিন্তু কোনো ফোন যাচ্ছে বা আসছে এরকম কিছু না, নেটওয়ার্ক আসছে না। তখন দাদা কি করে, তার যে একটা অফিস কলিগ আছে তার দুটো ফোন, আরেকটা ফোন মানে খুবই কাছের সে বন্ধু সুলভ, তার কাছ থেকে একটা ফোন নিয়ে আসে এবং সেই ফোনে আর কি সিমটা ভরে মানে কথাবার্তা হয়, মানে কাজের কথাবার্তা নর্মাল। এবার যেহেতু দিদির মনে সন্দেহ ঢুকে গেছে, দিদি কিন্তু এখন না খুব ফোন সার্চ করে, খুব দাদার ফোনটা আর কি, খুব দেখে যে কোথায় কি আছে, হোয়াটসঅ্যাপে কি আছে, ফেসবুকে কি আছে, খুব সার্চ করে। তো একদিন দিদি না স্বপ্ন দেখলো। দিদি কিন্তু এই নিয়ে ২ দিন স্বপ্ন দেখেছে, এর আগেও একদিন দেখেছে। দিদি সেদিন দেখেছে দিদি আছে, দিদিকে খুব ভালোবাসছে তার হাজবেন্ড, কিন্তু সেইখানে একটা বাচ্চা মতো মেয়ে আছে, তার বয়স কম কিনা দিদি জানে না, কিন্তু তাকে দেখতে বাচ্চা বাচ্চা, সেই মেয়েটাকেও দাদা ভালোবাসছে, সেই মেয়েটাকেও ছাড়তে পারছে না। আর সেটা দেখে স্বপ্নের মধ্যে দিদি কিন্তু খুব কাঁদছে, প্রচুর পরিমাণে কাঁদছে। আর সেই স্বপ্নের কথা কিন্তু ঘুম থেকে উঠে তার হাজবেন্ডকে জানিয়েছে। এটা কিন্তু ঝগড়া হওয়ার আগে, মানে সেই জুনের আগে। জানো তো এরকম এরকম দেখেছিলাম, এরকম ব্যাপার। ওই তুমি সারাদিন এরকম কথা ভাবো বলে এরকম স্বপ্নে দেখো, এরকম ভাবে বলেছিল। আর প্রত্যেক স্বামী হয়তো এরকমই বলবে কোনো স্ত্রী এরকম স্বপ্ন দেখলে। কিন্তু এখানে মানে এই জলপাইগুড়িতে আসার পরে দিদি কিন্তু আবার এরকম একটা স্বপ্ন দেখেছিল, যেদিন আর কি আবার বড় ঘটনা ঘটবে তার ১-২ দিন আগে। স্বপ্ন দেখলো যে ওরকম সেম টু সেমই স্বপ্ন, যে এই ব্যাপার। আর ভগবান তাকে বারবার করে বলছে, ওকে বিশ্বাস করিস না, ওকে বিশ্বাস করিস না, ও তোকে ঠকাচ্ছে, ওকে বিশ্বাস করি না, ওকে বের করে নিয়ে আয়, নাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে। দিদি ঘুম থেকে উঠেছে, তখন ওই ভোর ৬:৩০ মতো বাজে, তখনও তার হাজবেন্ড ঘুমাচ্ছে। দিদি ভাবছে কি একবার ডেকে বলবে, তুমি আবার কিছু করছো, আমি এরকম স্বপ্ন দেখেছি, আগেরবারও স্বপ্ন দেখলাম, তারপর এরকম একটা ঘটনা ঘটলো। কিন্তু দিদি বলতে পারলো না, যেহেতু তার হাজবেন্ড ঘুমাচ্ছে। তখন না দিদি একটা কাজ করলো, দিদি দাদার ফোনটাকে নিল, ঠিক আছে। তখন দিদি দাদার ফেসবুকটা খুললো এবং কি মনে হলো, দিদি না দাদার ব্লক লিস্টটা একবার খুললো ফেসবুকের, এবং সেখানে দেখলো যে সর্বপ্রথম মানে সবার প্রথমে আর কি একটা মেয়ের নাম্বার ব্লক করা। তখন দিদির কি মনে হলো, দিদির নিজের ফোন থেকে মেয়েটাকে সার্চ করলো এবং দেখলো মেয়েটার বাড়ি কিন্তু জলপাইগুড়ির কাছাকাছিতেই, মানে ওখানেই, এবং মেয়েটি নার্সের চাকরি করে, মানে বেসরকারি একটি নার্সিং হোমে নার্সের চাকরি করে। দিদির মনে না খটকা লাগলো, আচ্ছা যে কি হলো মেয়েটার সঙ্গে, মেয়েটাকে ব্লক করলো কেন, এমন কিছু কি হলো যে ব্লক করা দরকার মেয়েটাকে, বা এখানেই তো বাড়ি, আর তারা যেখানে রুমে থাকে তার থেকে যদি বাইকে করে যাওয়া যায় তার ১০ মিনিট মতো লাগে সেখানে যেতে। তারপর দিদি আবার ফোনটাকে রেখে দিল। দাদা কিন্তু আবার ডিউটিতে চলে গেল। দুপুরবেলার দিকে আসলো, আসার পরে দাদা খাটে শুয়ে রয়েছে, হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে শুয়েছে, তারপরে স্নান করবে আর কি, দুপুরবেলার দিকে এসেছে। আর সেই সময় কিন্তু দিদি না সত্যি বলতে ওই মেয়েটির কথাও ভুলে গেছে আর স্বপ্নের কথাও ভুলে গেছে। পরে ভাবছে যে কি আবার এমন হবে, কিছুই হয়তো না, এমনি হয়তো ব্লক করে দিয়েছে। তখন দিদি না দাদার মাথায় এরকম একটু মানে চুলটা টানছিল, কিন্তু দিদি না চায়নি। হঠাৎ করে মুখের থেকে দিদি বেরিয়ে গেল যে তুমি কোন দিকে তাকিয়ে আছো, ওই জায়গার দিকে। এবার ওই জায়গা বলতে কোন জায়গা বলুন তো, মানে যেখানে আর কি ওই মেয়েটির নার্সিং হোম, মানে যেখানে আর কি মেয়েটি চাকরি করে, তো সেই কথাটা বললো। আসলে এটা বলার কারণ হলো দাদা না মানে জানলার দিকে তাকিয়ে রয়েছে, আর জানলার দিকে তাকিয়ে মানে অনেক দূর থেকে দেখা যায় যে ওই অমুক একটা জায়গা যেখানে নার্সিং হোম আছে, যেখানে বড় টাউন, ঠিক আছে, এরকম দেখা যায়। দিদি একটু একই করে কথাটা বলল, কিন্তু সেই মুহূর্তে দাদার কিন্তু মুখটা একেবারে গোমড়া হয়ে গেল, মনে হচ্ছে সে পুরো কাঁপছে। দিদি না বুঝতে পারছে না যে কি ঘটনা ঘটছে, যে এরকম করলো কেন। দিদি কিন্তু একই করেই বলেছে, আর সত্যি বলতে দিদি বলছে, আমি বলতে চাইনি, আমার মনে হলো আমাকে দিয়ে কেউ যেন কথাটা বলালো।
তখন দাদা বলছে যে, উম "কি ব্যাপার এরকম জিজ্ঞাসা করছো?" মানে সে কেমন একটা করছে। দাদা সেই মুহূর্তে দিদি যে ফোনটা ঘাঁটছিল, মানে সরে গিয়ে দিদি ফোন ঘাঁটছিল তো, ফোনটাকে কেড়ে নিয়েছে দাদা। ফোনটাকে নেওয়ার পরে ফেসবুকে সার্চ করেছে, সার্চ করে দেখতে পেয়েছে ওই নাম। দাদা বলছে, "একে সার্চ করেছো কেন?" তখন আর দিদি একটু মিথ্যে কথা বলল। ওই মেয়েটার নাম বলল যে, "এ কে? কে?" বলছে, "ওই কেউ না, ওই স্ক্যাম হয় না? অনেকে টাকা চায় ফেসবুকে মেসেঞ্জারে, তাই ব্লক করে দিয়েছি।" দিদি না আজব লাগছে, মানে একটার পর একটা ধাক্কা আসছে। এইবার দিদি কিন্তু একটা আসল চাল চাললো। তখন দিদি জিজ্ঞেস করলো যে, "শোনো, জানো তো, একটা স্ত্রী কখনো না জেনে শুনে কাউকে কিছু জিজ্ঞেস করে না। সে সমস্ত কিছু জানে, সমস্ত কিছু শোনে, তারপরেই কিন্তু সে জিজ্ঞেস করে। তাই মিথ্যে কিন্তু আমার কাছে একদমই বলো না, তাহলে কিন্তু খারাপ কিছু ঘটে যাবে।" এই কথাটা বলার পরে দাদা হঠাৎ করে বলে বসলো, "আরে আসলে তেমন কিছু না। আমার ওই একটা কলিগ ছিল তো, সেই বন্ধুর গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের বান্ধবী ওই মেয়েটি। তো ও দেখা করতে যেত, আমিও যেতাম। ওই একটু দেখা সাক্ষাৎ হতো, আর কিছু না।" বলছে, "পাহাড়ে ওকে নিয়ে ঘুরতে গেছো?" মানে দিদি বলছে, "বিশ্বাস করো তুমি, আমি এগুলো বলছি না। মনে হচ্ছে আমাকে দিয়ে কেউ বলাচ্ছে। আমি নাহলে পাহাড়ে কথাটা কেন বলবো?" তখন অনির্বাণদা বলে বসলো যে, "হ্যাঁ, একদিন মাত্র পাহাড়ে নিয়ে গেছিলাম।" মানে বুঝতে পারছেন সিচুয়েশন, দিদির পরিস্থিতি কি হচ্ছে? মানে এরকম একটা ঘটনা আমার দিদি মানতে পারছে না। তখন দিদি জিজ্ঞেস করলো যে, "বিয়ের আগে না বিয়ের পরে? আমাদের তো বিয়ে হয়েছে মাত্র ৬ মাস মতো হলো। তো বিয়ের আগে না বিয়ের পরে?" বলছে, "না বিয়ের আগে, ওই নভেম্বর মাসের দিকে হবে।" তখন দিদি চুপ করে রয়েছে, দিদি কিছু বলছে না। বলছে, "মেয়েটিকে আমি মেসেজ করব। মেয়েটিকে আমি সমস্ত কিছু জানাবো এবং শুনবো তোমাদের মধ্যে কি হয়েছে।" কিন্তু দাদা কোনো মতে সে মেয়েটিকে মেসেজ করতে দেবে না। কোনো মতেই না। ফোনটাকে কেড়ে নিয়ে দিদির ফোন থেকে কিন্তু মেয়েটাকে ব্লক করে রেখেছে। মানে ব্লক করে দিয়েছে আবার। বুঝতে পারছেন মানে কি সিচুয়েশন? আচ্ছা ভাবুন তো, যদি সে খারাপ কিছু নাই করবে তাহলে এত ভয় তার কিসের? নাকি মেয়েটা জানে না সে বিবাহিত? কি আছে এর মধ্যে লুকোনো রহস্য? জানেন? দিদি কান্নাকাটি করছিল না। দিদি ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। মানে কি যে সিচুয়েশন দিদির গেছে শুধুমাত্র দিদিই জানে। এদিকে দিদি সেই সময় কাকে বলবে এইসব কথা? দিদি কাঁপছে, ভীষণ পরিমাণে কাঁপছে। দাদাকে ভীষণভাবে মারছে, ভীষণভাবে। দাদা কিন্তু কিছুই বলছে না, মাথা নিচু করে রয়েছে। মানে এমন মার মেরেছে প্রিয়াঙ্কাদি অনির্বাণদাকে যে অনির্বাণদার বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল। মানে নখ দিয়ে, মানে হাতের আঙুল দিয়ে সে খামচে নিয়েছে তার মাংস। মানে এতটাই, মানে সে ট্রমাটাইজড হয়ে গেছে। মানে বুঝতে পারছেন কি সিচুয়েশন? দাদা কিন্তু কিছুই বলছে না। দাদা বলছে যে, "আমাকে তুমি ক্ষমা করে দিও।" তেমন কিছুই না, শুধুমাত্র একটু কথাবার্তা বলেছে, "তবুও আমার ভুল হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি এরকম আর কাজ কখনোই করব না। আসলে আমি ফেঁসে গেছিলাম। কিরকমভাবে যে জিনিসটা হয়ে গেল আমার সাথে আমি আসলে বুঝতেই পারিনি। আমি তোমাকেই ভালোবাসি গো, তোমাকেই ভালোবাসি। আমার বড় ভুল হয়ে গেছে।" দাদা কিন্তু খুবই ক্ষমা চাইছে। কিন্তু দিদি কি আর ক্ষমা করতে পারে? দিদি কিন্তু সেই মুহূর্তে বাইরে বেরিয়ে যায়। তার মামিকে ফোন করে, কারণ দিদির না খুব কাছের তার মামি। তার মা-বাবাকে জানাবে না, মাকে জানাবে না, কারণ মাকে জানালে মা টেনশন করবে সেই কারণে। প্রিয়াঙ্কাদি কিন্তু তার শাশুড়ি মাকেও সমস্ত কথা জানায় যে এই ব্যাপার ঘটেছে, এই মানে হচ্ছে। তার শাশুড়ি মাও তার পাশে দাঁড়ায়, এই কথাগুলো বলে। তার মামি তার পাশে দাঁড়ায়, ফোন করে। আর তারপর থেকে দিদি কিন্তু মানে খুব কান্নাকাটি জুড়ে দেয়। মানে তারপর থেকে সে কেমন একটা যেন করছে, আমি এই সিচুয়েশন আর বাড়াতে যাচ্ছি না। মানে এরকম একটা ব্যাপার ঘটছে সেই মুহূর্তে। দিদিকে সামলাচ্ছে তার শাশুড়ি মা, ফোনেই। দিদিকে সামলাচ্ছে তার মামি। আর কেউ তো তার পাশে নেই এই মুহূর্তে। তবুও কিন্তু একটি বারের জন্য দিদির মনে হয়নি দিদি কখনো সুইসাইড করবে। দিদি চুপচাপ বসে রয়েছে, কখনো কাঁদছে, কখনো কেঁপে উঠছে। মানে খুবই কষ্ট পাচ্ছে সে। কারণ জলপাইগুড়ি যাওয়ার পর দিদিকে কিন্তু তার হাসব্যান্ড খুবই সাহায্য করে সমস্ত কাজে। এমনকি এত যত্ন করে, এত ভালোবাসে যে সাধারণ কোনো কাপল বা ভালোবাসার কোনো কাপলের মধ্যে এত ভালোবাসা থাকে না, যত যত্ন থাকে না। মানে ভীষণ যত্ন, মানে সেই যত্নের কোনো তুলনা হয় না। এত যত্ন, এত ভালোবাসা, এত তার কাজ করে দেওয়া, তার কষ্ট হবে বলে তাকে সমস্ত কিছু দিয়ে হেল্প করা, ভীষণভাবে কিন্তু সাহায্য করে। তাই দিদির আরো বেশি কষ্ট হচ্ছে, তাহলে কি এগুলো সব নাটক ছিল? কিন্তু নাটক কি করে হবে? এত নাটক কেউ কি করে করতে পারে? এইবারের মাঝখানে কিছু আমি কথা বলবো, মানে আগের থেকে শুরু করব, যে কথা তখন দিদি জানতে পারেনি, কিন্তু পরবর্তীকালে দিদি জানতে পেরেছে। ঘটনা শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে, মানে আগের বছরের আরকি। আগের বছর মানে যে বছর দিদি এবং দাদার বিয়ে হয়েছে জানুয়ারিতে, তার আগের বছরের ওই অক্টোবর থেকে, ঠিক আছে? সেপ্টেম্বর-অক্টোবর থেকে। কোনোভাবে সেই মেয়ের সঙ্গে দাদার আলাপ হয়, নাম্বার আদান-প্রদান হয় এবং তারপর তারা একে অপরের সাথে কথাও বলে।
এবার আমি বলি, সত্যি বলতে তার যে কলিগ ছিল, তার সত্যি গার্লফ্রেন্ড হচ্ছে ওই মেয়েটির বান্ধবী, এবং যে কলিগ সে কিন্তু তখন বিবাহিত ছিল। বিবাহিত হওয়া সত্ত্বেও তার ওই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তাকে গার্লফ্রেন্ড বানিয়েছিল। এবং সেই সময় কিন্তু অনির্বাণদা সেই মেয়েটিকে তেমন তোয়াক্কা করেনি। কিন্তু কোনোভাবে দাদা কিন্তু ফেঁসে গিয়েছিল সেখানে, অনির্বাণদা ফেঁসে গিয়েছিল সেখানে, এবং সেই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। আর সত্যি বলতে বিয়ের আগে সেই মেয়েটির সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল, যেখানে ৮-৯ বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও তার গার্লফ্রেন্ড মানে প্রিয়াঙ্কাদির সঙ্গে কখনো তার শারীরিক সম্পর্ক হয়নি। তারপরে কিন্তু দাদা অনেকভাবে সে মেয়েটির কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আমার ভুল হয়ে গেছে, আমার একজন গার্লফ্রেন্ড আছে, তাকে আমি খুব ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই, তাকেই বিয়ে করব। কিন্তু সেই মেয়েটি আর তাকে ছাড়তে রাজি নয়। পরবর্তীকালে কিন্তু সেই মানে দাদা কিন্তু খোঁজ খবর নিয়েও দেখেছে সেই মেয়েটি কিন্তু সত্যি খুব খারাপ, এবং সেই মেয়েটি কল গার্ল টাইপের, আবার চাকরি করে নার্সের, এবং এইভাবে অনেক ছেলেদের ফাঁসায়, তাদের কাছ থেকে টাকা নেয়, অনেক কিছু। কিন্তু তখন দাদা আর সেখান থেকে বেরোতে পারছিল না। তখন সেই মেয়েটি দাদাকে বলে যে, তুমি ওকে বিয়ে করো, সমস্যা নেই, কারণ তুমি আমাকে বিয়ে করে কোনোদিন সুখী রাখতে পারবে না, তুমি ওই মেয়েটিকে বিয়ে করো, কিন্তু আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে, নাহলে কিন্তু আমি কোনোভাবে জোগাড় করে তোমার সেই বউকে সমস্ত কথা বলে দেব। আর দাদা কিন্তু সেইভাবে মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখে যায় এবং তার সঙ্গে কথাবার্তাও বলে। আর যেহেতু বারবার করে ফোন করে, মেসেজ করে, আর তাই কিন্তু তাকে ওইভাবে মানে অ্যাপকে হাইড করে তার সঙ্গে কথা বলতে হয়। এমনকি বিয়ের পরেও কিন্তু যখন সে মানে দাদা জলপাইগুড়ি চলে গেছে বউকে রেখে, তখনও কিন্তু তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে কিনা আমি বলতে পারবো না, এটা আপনারাই ভেবে নিন। কিন্তু দাদা অস্বীকার করেছে যে বিয়ের পরে ওরকম খারাপ কিছু হয়নি। তো এই হচ্ছে ঘটনা। এইবার যখন জলপাইগুড়িতে প্রিয়াঙ্কাদি তার হাজব্যান্ডের কাছে চলে যায়, সেই কথাও কিন্তু মেয়েটির কানে চলে যায়। আর মেয়েটি তখন থেকে বেশি করে ডেসপারেট হয়ে পড়ে এবং বারবার করে দাদাকে ডাকতে থাকে যে তোমার আসতেই হবে, না হলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে। তখন কিন্তু দাদা আর পেরে উঠছিল না, মানে খুব মানসিক একটা সমস্যার মধ্যে ছিল। আর তাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত কিছুতেই ওই মেয়েটিকে দাদা ব্লক করে দিয়েছিল। আর তখনই দিদি স্বপ্ন দেখে আর বাস্তবে দেখে যে মেয়েটিকে ব্লক করা রয়েছে। এই হচ্ছে সিচুয়েশন। এইবার আমি আরেকটা কথা বলি, দিদি কিন্তু আগের মাস থেকে কনসিভ করার চেষ্টা করছিল এবং ডাক্তার দেখেও কিন্তু দুর্গানগর থেকে এসেছিল যে সেইভাবে তারা মানে প্ল্যান করেই আর কি কনসিভ করার চেষ্টা করবে, এবং তারপরে যে হোল্ড করার ওষুধ দেয় সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করেছে, সমস্ত কিছুই, মানে তার মোদ্দা কথা সে পুরো একটা প্ল্যান করেই এসেছে, মানে প্ল্যান করছে যে বাচ্চা এবার সে নেবে। পরের মাস হয়ে গেল, দিদির কিন্তু পিরিয়ডস হয়নি, অর্থাৎ দিদি কিন্তু একটা আশার আলো দেখছে যে দিদি কিন্তু কনসিভ করে গেছে। আর সেই মুহূর্তে দিদি টেস্টও করে, দিদির টেস্ট কিন্তু পজিটিভ আসে, অর্থাৎ দিদি কিন্তু প্রেগনেন্ট হয়। আর সেই কথা শুনে দাদা আরও বেশি করে খুশি হয় এবং সে ভাবে যা হওয়ার হয়ে যাবে, আমার বউকে এখান থেকে বাড়ি দিয়ে আসতেই হবে, আর সে এরকম আর কখনো কোনো ঘটনা ঘটাবে না, কখনো এরকম কিছু করবে না, ক্ষমা চেয়ে নেবে বা যা ঘটবে সে দেখে নেবে, কিন্তু তার বউকে আর সে ঠকাতে পারবে না। আর তখনই কিন্তু দিদি এইসব কিছু জানতে পারে, এইসব কিছু হয়। আর এই যে দিদি প্রেগনেন্ট হয়েছে সেই কথাও কিন্তু সেই মেয়েটিকে দাদা জানায় যে দেখো আমার বউ এখন প্রেগনেন্ট হয়ে গেছে, তুমি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করো না, তোমার তো অনেক ছেলের সঙ্গে সম্পর্ক আছে, তুমি আমাকে কেন ধরেছো? তখন মেয়েটি বলে তোমাকে আমার খুব ভালো লাগে, আর হ্যাঁ সত্যি কথা বলতে অনির্বাণ তাকে দেখতে খুবই হ্যান্ডসাম, খুবই হ্যান্ডসাম। তখন সে বলে না আমি তোমাকেই ভালোবাসবো, আমার তোমাকেই লাগবে। কিন্তু হঠাৎ করে তার পরের দিনই মেয়েটা আবার না পরিবর্তন হয়ে যায়, একেবারেই পরিবর্তন হয়ে যায়। মেয়েটা দাদাকে ডাকে আর বলে যে ঠিক আছে আমি সমস্ত কিছুই বুঝতে পেরেছি, তোমার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে টুকটাক কথাবার্তা বলো তাহলেই হবে, আর তোমাকে তো আমি খুব ভালোবেসে ফেলেছি, তাই তোমার জন্য আমি একটা টেডি বিয়ার কিনেছি, ছোট্ট টেডি বিয়ার। তখন দাদা বলছে যে আমি এগুলো নিতে পারবো না, এই টেডি বিয়ার আমি কোথায় রাখবো, আমার বউ কি বলবে, নিতে পারবো না। তখন ওই মেয়েটি বলে যে ঠিক আছে, এটা তোমার আমি বউকেই দিলাম, যখন তোমার বাচ্চা হবে তখন বাচ্চাকেই টেডি বিয়ার নিয়ে খেলতে বলো, কেমন? তখন দাদা ভাবছে যে সমস্ত কিছু তো ঠিকই হয়ে গেল, মেনে নিল, তাহলে টেডি বিয়ার নিতে আর এমন কি সমস্যা আছে? তার ওয়াইফ মানে প্রিয়াঙ্কা দিকে গিয়ে বলে দেবে তোমার জন্য এটা এনেছি, তাহলে মিটে গেল। দাদা কিন্তু সেইভাবে বাড়িতে এসেছিল এবং তার
ওয়াইফকে মানে প্রিয়াঙ্কাদিকে সেই ছোট্ট টেডি বিয়ারটা গিফটও দিয়েছিল। প্রিয়াঙ্কাদি কিন্তু খুশি হয়েছিল। আর তারপরেই কিন্তু এই ঘটনা দিদির সঙ্গে ঘটে যায়। এই বড় একটা ঘটনা। মানে ঘরে পুতুলটি এসেছে মাত্র ১ থেকে ১.৫ দিন বা ২ দিন মতো হবে বা ১ রাত হবে, ২ দিন হবে, মানে এরকম একটা ব্যাপার। দাদা হয়তো ভেবেছিল সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু দিদি যে এরকম এক জিনিস করে ফেলবে, এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে বা সমস্ত কিছু জেনে যাবে, দিদি না কখনো কল্পনাই করতে পারেনি। নতুন করে আবার সমস্ত কিছু শুরু হয়ে যাচ্ছিল। কিন্তু দাদার মনে একটাই ভয় যে ওই মেয়েটিকে যদি মেসেজ করে, যদি মেয়েটি সমস্ত কিছু বলে দেয়, তাহলে তার ওয়াইফের খুব সমস্যা হয়ে যাবে। যেহেতু সদ্য সে প্রেগনেন্ট হয়েছে, মানে বুঝতে পারছেন, খুব খারাপ একটা পরিস্থিতি হয়ে যাবে তার ওয়াইফের সঙ্গে। তাই সে কোনো মতেই সেই সময় তার ওয়াইফকে সে মেয়েটির সঙ্গে কথা বলতে দিতে চায়নি। কারণ একবার যদি জেনে যায় প্রিয়াঙ্কাদি যে তার হাজবেন্ডের সঙ্গে অন্য কোনো মেয়ের শারীরিক সম্পর্ক হয়েছে, তাহলে কোনো স্ত্রী এসব কিছু মেনে নিতে পারবে না। যেদিন ঘটনাটা ঘটে সেদিন বললাম না, দিদি খুব কান্নাকাটি করছে, পাগলের মতো করছে। মাঝে মাঝে একে ফোন করছে, ওকে, মানে একে বলতে শাশুড়ি মার ওই তার মামিকেই ফোন করছে, আর কাউকে না। আর খুব চেঁচাচ্ছে। দাদা বারবার করে বলছে যে আশেপাশের লোকজন জানতে পারবে, বাড়ির মালিক জানতে পারবে, এরকম তুমি করো না। তখন দিদি আবার চিৎকার করে বলছে যে বাড়ির মালিক জানতে পারবে, তোমার সম্মান যাবে, এটা তোমার কাছে বড় হয়ে গেল? আমি তোমার কাছে বড় হলাম না? তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলো, অন্য মেয়ের সঙ্গে তুমি দেখা করো, তুমি এরকম কেন করলে? কিন্তু তখনও কিন্তু দিদি জানে না যে তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। যখন জানতে পারবে তখন তার পরিস্থিতি কী হবে। সেই রাত্রেবেলায় দাদা তার ওয়াইফকে মানে প্রিয়াঙ্কাদিকে জড়িয়ে ধরে আছে, সে কোনো ভুল কাজ না করে বসে। বারবার করে তাকে সরিয়ে দিচ্ছে। আর দিদি সেই টেডি বিয়ারটিকে ওই প্রথমবারের মতো কাছে জড়িয়ে নিয়েছে। তাকে ধরে হাউ হাউ করে কাঁদছে, আর মানে কষ্ট হচ্ছে যে ২ দিন আগে আমার জন্য টেডি বিয়ার নিয়ে আসলো, আমাকে এত ভালোবাসা দেখালো, আর এরকম কথা আমি জানতে পারলাম। ওই টেডি বিয়ারকে ধরে না মানে খুব কাঁদছে। কিন্তু যখন ওই টেডি বিয়ারকে দিদি ধরলো না, তখন জানেন দিদি বলছে যে আমি কেমন যেন পাগলের মতো হয়ে গেলাম। এর আগে আমি কান্নাকাটি করছিলাম, বুক ফেটে যাচ্ছিল কষ্টের কারণে, কিন্তু আমি যেন কেমন যেন অন্যরকম করছিলাম। আমি হঠাৎ করে উঠে বসলাম। তখন মোটামুটি কটা বাজে, ১টা থেকে ২টো মতো বাজে। আর পাশে আমি কাঁদছি বলে আস্তে আস্তে আমার যে হাজবেন্ড মানে অনির্বাণদা আর কি, সেও কিন্তু তখন ঘুমিয়ে পড়ে। দিদি আস্তে আস্তে বিছানা থেকে ওঠে, জানেন দিদি উঠতে চাইছিল না। দিদি ওখানে বসেই কাঁদতে চাইছিল। সত্যি কথা বলতে কি জানেন, দিদি কন্ট্রোল করতে চাইছিল তার গর্ভের বাচ্চাটির জন্য। কারণ দিদিরও তো বয়স হয়েছে, সেও তো ম্যাচিউর, সে তো জানে যে এরকম কান্নাকাটি করলে তার গর্ভের বাচ্চার সমস্যা হবে। তাই জানেন মানে অনেক কষ্ট বুকে চেপে রেখে, মানে আমারই চোখে জল আসছে, সেই মানুষটা গর্ভের বাচ্চার জন্য সমস্ত কষ্টকে দূরে সরে রেখে চেষ্টা করছে কন্ট্রোল করার। কিন্তু কন্ট্রোল কি করা যায়? কিন্তু একই ঘটনা ঘটছে তার সঙ্গে। তার কেন মনে হচ্ছে সে সুইসাইড করবে? সে উঠল সে বিছানা থেকে। ওঠার পরে সে বাইরে চলে গেল, জানেন। আর তারা যেখানে ভাড়া থাকেন সেটা হচ্ছে দোতলায়, এবং দোতলাটা কমপ্লিট হয়নি ওদের। কমপ্লিট মানে কি, মানে সেখানে ৩টে রুম কমপ্লিট হয়ে গেছে, থাকা যাবে। কিন্তু যেখানে বারান্দা মতো রয়েছে, মানে হলঘর যাকে বলে আর কি, সেই জায়গাটা রাফ ঢালাই করা। আর যে বড় বড় জানলা করা আছে সেগুলো পুরো খোলা। মানে খোলা বলতে কি, সেখানে মানে সেখান থেকে যে কোনো মানুষ লাফ দিতে পারে, বা মানে কোনো জায়গাই নেই, মানে সেখানে কোনো গ্রিল বা কিচ্ছু দেওয়া নেই দোতলায় আর কি। দিদি জানেন ওই অবস্থায় দোতলার মানে যে জায়গাটার মতো রয়েছে না, যেখানে জানলা হবে পরবর্তীকালে, বড় জানলা হবে, দিদি সেখানে মানে লিভিং রুমেই ওটা, দিদি সেখানে ওই মানে জানলার ওখানে উঠেছে। উঠে দাঁড়িয়ে সামনে দিদি লাফ দেবে দোতলা থেকে। আর সেই মুহূর্তে তাকে জানেন কে বাঁচিয়েছে? তার হাজবেন্ড। মানে তার হাজবেন্ড বলছে যে আমার কি মনে হলো যে কেউ একজন আমাকে বারবার করে স্বপ্নে বলছে যে ওকে বাঁচা, এখনই ওঠ ওঠ ওঠ, তোকে উঠতেই হবে উঠতেই হবে। দাদা কিন্তু পুরো ঘুম। কিন্তু সেই মুহূর্তে দাদা উঠে বসেছে আর দেখে পাশে তার স্ত্রী নেই। সে ধড়মড় করে বাইরে বেরিয়ে গেছে আর তার স্ত্রীকে ওখান থেকে ধরে নিচে নামিয়েছে। ১ সেকেন্ড, মাত্র ১ সেকেন্ড দেরি হলে দিদি নিচে পড়ে যেত, মারা যেত, তার বাচ্চাটি নষ্ট হয়ে যেত, মারা যেত। তাকে ঘরে নিয়ে আসে, তাকে বোঝায়, তার পা ধরে পর্যন্ত ক্ষমা চায়। কিন্তু দিদি আর নিজের মধ্যে নেই, সে পাগলের মতো করছে, উন্মাদের মতো হয়ে গেছে। মনে হচ্ছে সে যেন স্বাভাবিক নয়। সে কেমন একটা করছে আর বারবার করে বলছে মরে যাব, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাবে, মরে যাব, আমি বাঁচতে পারবো না, কোনো মতেই বাঁচতে পারবো না, আমার ভালো লাগছে না কোনো কিছু। তখন কি আর দাদার মনে হবে যে তার ওয়াইফের কিছু একটা হয়েছে বা খারাপ কিছু তার মধ্যে ঘটছে?
তার তো মনে হবেই যে আমি এরকম ভুল করেছি বলেই আমার ওয়াইফ পাগলের মতো করছে। দাদা কিন্তু সেটাই ভেবেছিল। দাদার কিন্তু ভয় লাগছিল যে তার ওয়াইফ এবং তার বাচ্চার কিছু হয়ে যাবে না তো? প্রচণ্ড পরিমাণে দাদা ভয় পাচ্ছিল এবং যে পুরুষের চোখে দিদি কোনোদিনও জল দেখেনি, দিদি কিন্তু সেই পুরুষের চোখে জল দেখতে পেয়েছিল। কিন্তু দিদিকে কোনোমতে আটকে রাখা যাচ্ছে না। দিদির গায়ে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে শক্তি হয়ে গেছে। দাদাকে দূরে ফেলে দিচ্ছে এবং দৌড়ে, দৌড়ে যাচ্ছে। ঘরের মধ্যে যে ছুরি আছে জানেন? সেই ছুরি দিয়ে দিদি তার নাড়ি কাটতে গিয়েছিল। এমনকি একটু রক্তও বেরিয়ে গিয়েছিল। মানে খুব খারাপ একটা সিচুয়েশন গেছে সারাটা রাত ধরে। সারাটা রাত দাদা, যে দাদা কোনোদিনও ভগবানের নাম করে না, সেই দাদা ভগবানের নাম করেছে। আর দিদিকে জড়িয়ে ধরে বলছে, "তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি সত্যি বড় অন্যায় করে ফেলেছি। আমি এরকম বড় অন্যায় আর কখনো কোনোদিনও করব না।" কিন্তু দিদিকে শান্ত করতে সে পারছিল না, কোনো মতেই পারছিল না। কিন্তু সেইদিন ওই 4:30-5টা মানে ভোরের দিকে দিদি কিন্তু পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল। আর দাদার কোলেই কিন্তু একেবারে ঝিমিয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সেই সময় দাদা নিজেই বলেছে দাদা কিন্তু একটু কাঁচা মাছের গন্ধ পেয়েছিল সেই ঘরের মধ্যে। দিদিকে শুইয়ে দেওয়ার পরে তন্ন তন্ন করে ঘর খুঁজেছে, কিন্তু কাঁচা মাছ মানে কোনো মাছের কোনো অস্তিত্ব দাদা কিন্তু ঘরের কোত্থাও পায়নি, কোত্থাও না। এমনকি সেই দিন তারা নিরামিষ খেয়েছিল, অর্থাৎ বাড়িতে মাছের কোনো অবশিষ্ট কিছুই নেই। তাহলে এরকম গন্ধ কোথা থেকে আসছে? বিশ্রী একটা সিচুয়েশন হয়েছিল। আর যখন দেখলো দাদা যে ঘরের কোত্থাও মাছের কোনো অংশ নেই, তখন দাদা কিন্তু ঘর থেকে বেরিয়ে না বাথরুমে খুঁজতে গিয়েছিল। আসলে তাদের বাথরুমটা একটু বাইরে, মানে বাথরুমটা ঘরের ভিতরে নেই। বাথরুমে যেতে হলে বাইরে থেকে যেতে হবে। যখন বাইরে গেল, তখন কিন্তু দিদির চিৎকার শুনে সে ঘরে এসে দেখল যে প্রিয়াঙ্কাদি হাতের নার্ভ কেটে ফেলেছে। সেই মুহূর্তে বাড়ির নিচের মালিককে ডাকা, মানে কি একটা সিচুয়েশন, তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া। দিদি বেঁচে গিয়েছে, বেঁচে না গেলে কি আর ঘটনাটা বলতে পারে? পুলিশ কেস তো অবশ্যই হয়েছিল, কিন্তু যখন পুলিশ কেস হয়, দিদি জানেন মানে হঠাৎ করে আবার ঠিক হয়ে গিয়েছিল। দাদাকে সে বলেছিল, মানে পুলিশকে সে বলেছিল যে আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই, আসলে আমি একটু অন্য কোনো সমস্যা নিয়ে ভুগছিলাম, আমার ভালো লাগছিল না বলে আমি এরকম করেছি। মানে তার মুখে থেকে কোনো খারাপ কিছু বের করতেই পারলো না কোনো পুলিশে। আর বের না করলে কি করে দাদাকে অ্যারেস্ট করবে বা কিছু একটা হবে? কিছুই হয়নি। আর সেখানে বসেই কিন্তু দিদির আল্ট্রাসোনোগ্রাফি করা হলো এবং দেখা গেল যে তেমন কোনো সমস্যা কিছুই হয়নি। আর সত্যি বলতে সেই সময় কিন্তু দিদির আসলে বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। দিদি ভয়ও পেয়ে গিয়েছিল যে নিশ্চয়ই এই ঘটনার জন্য কিছু হয়েছে, কিন্তু পরবর্তীকালে ডাক্তার দেখে বলে যে সেরকম কিছু না, আসলে একটা ঘট মতো তৈরি হয়েছে, কিন্তু এখনো মানে এটা অনেকে হয়তো বুঝবেন, আমি আসলে বুঝিয়ে বলতে পারছি না, মানে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু তখনও কিন্তু বাচ্চা জীবিত ছিল। দিদিকে আবার আনা হলো, সেই রুমেই আনা হলো। কিন্তু দিদি যখন আবার ঘরের মধ্যে প্রবেশ করলো, মানে যখন তাকে বাইরে নিয়ে যাওয়া হলো না, তখন কিন্তু দিদি পুরো ঠিক হয়ে গিয়েছিল। মানে শরীরের দিক থেকে সে খুব দুর্বল ছিল, কিন্তু তার মানসিক দিক থেকে যেরকম করছিল বাড়িতে বসে, সেরকম কিন্তু করছিল না। কিন্তু যখন সে আবার রুমে প্রবেশ করলো, সেই সময় কিন্তু দিদি আবার ওরকম করতে শুরু করলো। এদিকে কিন্তু দিদির শ্বশুর এবং দিদির বাবা দিদিকে দেখতে এসেছে। দিদির মাও সমস্ত কিছু শুনেছে, জানে যে তার মেয়ে প্রেগনেন্ট, সে কি চায় তার মেয়ের সংসারটা ভেঙে যাক। তার মাও তাকে বারবার করে বলছে, "মা একটা সুযোগ ওকে দে, অনির্বাণকে একটা সুযোগ দে। তোকে তো খুব ভালোবাসে, কারণ আমরা দেখেছি তোকে নিঃস্বার্থভাবে কতটা ভালোবাসে। একটা ভুল ওর হয়ে গেছে, একটা সুযোগ দে, এরকম ভুল করিস না।" তারপর তো সে ভুলটা এরকম করে বসলো, এই ঘটনা ঘটলো। আর যেহেতু অনেক দূরে তো, সেখান থেকে সবাই আর আসতে পারেনি। দিদির শ্বশুর এবং দিদির বাবা সেখানে এসেছিল, দিদিকে দেখেছিল। দেখে টেকে সুস্থ হওয়ার পরে ওরা আবার চলে গিয়েছিল পরের দিন। মানে সুস্থ হওয়া মানে কি, মানে নার্সিংহোমে থাকা অবস্থাতেই দিদিকে আবার আনা হলো বাড়িতে। তারপরে কিন্তু আবার দিদি ওরকম শুরু করে দিল, পাগলের মতো করছিল। দাদাকে মারতে যাচ্ছিল, দাদাকে মারার চেষ্টা করছিল। এমনকি দিদি তখন ছুরিটাকে ধরেছে, তখন কিন্তু বাড়ির নিচে, মানে যে বাড়িতে তারা থাকে সেই বাড়ির মালিকও উপরে ছিল, তারাও দেখেছে। দিদি ছুরিটাকে ধরে নিজের পেটের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে ছুরিটাকে, আর বলছে, "এই বাচ্চাকে আমি মেরে ফেলবো, আমিও মরে যাব, আমি বাঁচতে পারবো না, আমাকে বাঁচতে দিচ্ছে না।" হঠাৎ করে আবার বলছে কি, "আমি মরবো না, আমাকে প্লিজ আটকাও, আমাকে প্লিজ আটকাও, আমার ব্রেনের সমস্যা হচ্ছে, আমার বাচ্চাকে আমার বাঁচাতেই হবে, আমার বাচ্চাকে আমার যে করে হোক বাঁচাতেই হবে, আমাকে আমাকে তোমরা বাঁচাও, আমার হাতটাকে শক্ত করে ধরো।" আবার দিদি বলছে, "আমি মেরে ফেলবো।" মানে কি একটা সিচুয়েশন। আর সেই মুহূর্তে দাদা, অনির্বাণ দা, সেই বাড়ির মালিক, মালিকের বউ,
তারা আটকে ছিল। দিদিকে তারপরে শুইয়ে দেওয়া হয়েছিল, দিদি আবার চুপচাপ ছিল, কিন্তু আবার উঠে উঠে ওরকম করছে। সেই দিন গেল, তার পরের দিন গেল, সমানে ওরকম করেই যাচ্ছে পাগলের মতো। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুবই অসুস্থ, মানে কি একটা ঝড় তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে দাদা কিন্তু গন্ধ পাচ্ছে সেই ঘরের মধ্যে কাঁচা মাছের। এমনকি সেই বাড়ির মালিক, তার বউ, যারা যারা সেই ঘরের মধ্যে এসেছে তারা সবাই কিন্তু সেই কাঁচা মাছের গন্ধ পেয়েছে, কিন্তু কাঁচা মাছের হদিশ কেউ দিতে পারেনি, কোত্থাও ছিল না। দুদিন কেটে গেছে, দিদি ওরকম করেই যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না কি করবে। তখন কিন্তু বাড়ির যে মালিক, তার মা অনেক বয়স্ক, তিনি বললেন, ওকে দেখে কিন্তু আমার সুবিধার বলে মনে হচ্ছে না। তিনি কিন্তু সেই ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন আর বলেছিলেন, এই ঘরটা আমার কেমন ভার ভার লাগছে, আমার স্বাভাবিক লাগছে না। আসলে সেই জেঠিমা তেমন কিছু জানেন না, খুব সামান্য জানেন, কিন্তু নেগেটিভ এনার্জি উনি ধরতে পারেন। তিনি বললেন যে এই ঘর কিন্তু স্বাভাবিক নয়, খুব বড়সড় কিন্তু খারাপ ঘটনা ঘটে যেতে পারে। তোমরা একটা কাজ করো, এই ঘরটা চেঞ্জ করে অন্য ঘরে থাকো। দাদা কিন্তু রাজি হয়ে গেল, এবং দোতলায় কিন্তু আরও একটা ঘর আছে, মানে আরও একটা ঘর, তার সঙ্গে অ্যাটাচড কিচেনের মতো রয়েছে, আর একটা বাথরুম মতো রয়েছে। মানে এটা কীরকম বলো তো, মানে ওদের ওখানে ওরা ওই ভাড়া দেবেই বলে সেভাবে দোতলাটা করা। এটা কিন্তু মানে এমন নয় যে ওই যে বললাম প্রথমে দাদাদের যে দুটো রুম, সেই রুমের মধ্যে পড়ছে না এটা, মানে ফ্ল্যাট সিস্টেমের মতো অনেকটা। বাইরে থেকে ওই একটা রুম আছে, সাথে অ্যাটাচড শুধুমাত্র কিচেন রয়েছে, কোনো ঘর নেই, আর একটু বাথরুম রয়েছে, বাথরুমটা বাইরের দিকে, মানে এদের বাথরুমের সঙ্গে না, আলাদা বাথরুম রয়েছে। তো সেই ঘরে আগে যারা ভাড়া থাকতো তারা চলে গেছে, ঘরটা ফাঁকাই আছে। তখন জেঠিমা বলল যে আপাতত সেই রুমে থাকো, তারপর আমি একজনকে আনার ব্যবস্থা করছি, তিনি আসুন, তিনি দেখে সমস্ত কিছু বলতে পারবেন। তখন দাদা কিন্তু দিদিকে দেখলো যে দিদি ঘরে শোয়াই আছে, ক্লান্ত, ঘুমোচ্ছে, এখন মনে হয় কিছু করবে না। তখন কিন্তু দাদা সেই ঘরদোর, মানে সেই যে ঘরটা, সেই ঘর পরিষ্কার করতে গিয়েছিল, কারণ অনেকদিন ধরে তো বন্ধ ছিল, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে দিদি যে কখন ঘরের থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ির থেকে লাফ দিয়ে নামছে, দাদা টের পায়নি। আওয়াজ পেয়েছিল, দৌড়ে যেতে যেতে দিদি কিন্তু সিঁড়ির থেকে নামতে গিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গিয়েই দিদির মিসক্যারেজ হয়ে যায়। দিদি কাঁদতে থাকে, যা ঘটনা ঘটার ঘটে গেছে। দিদিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, হসপিটাল বা নার্সিংহোম যেখানে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন যে মিসক্যারেজ হয়ে গেছে, আর কিছু করার নেই। ওখানে আবার থাকে, দিদিকে আবার আনা হয়। আনার পরে দিদিকে দোতলায় আর রাখা হয় না। আর সত্যি বলতে যেখানে দিদিরা থাকতো, মানে প্রিয়াঙ্কা দিদিরা থাকতো যে বাড়িতে, সেই বাড়ির মালিকের বউ, তার শাশুড়ি মা ভীষণ, মানে তার মা ভীষণ ভালো, জানেন, অমায়িক মানুষ। তারা খুব সাপোর্ট করেছে। তারা বলেছে এখানেই নিয়ে আসো, উপরে যাবে না, ও এখানে একটা রুম দিচ্ছি, আমাদের রুম, আমি আলাদা জায়গা থাকছি, ও এখানেই থাকবে, আমার সঙ্গেই থাকবে। আর এর মাঝখানে আমি একজনকে নিয়ে এসেছিলাম, ওই ঘরের মধ্যে তো আত্মা আছে, আত্মা ঢোকানো রয়েছে ঘরের মধ্যে, শেষ করে দেওয়ার জন্য। একেও মারার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু এ মারা যায়নি। বাচ্চাটিকে কোনো মতেও আটকাতে পারেনি। বাচ্চাটি শেষমেশ চলে গেল, কিন্তু আবার আসবে সে, অন্য কোনো রূপে সে আবার ফিরে আসবে। যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্ত কিছুর সমাধান হবে, আর কিছুই হবে না। সেদিন তো রাখা হলো, কিন্তু তার পরের দিন সেই মানুষটি আসলো, সে জেঠিমার খুব পরিচিত একজন মানুষ, তাকে উপরে আনা হলো। দিদি আর আসেনি। দিদি কিন্তু পাগলের মতো করছিল সেই সময় করছিল পাগলের মতো। মানে এক সময় সে বারবার করে বলছে সে নিজে মরে যাবে, একবার বলছে যে আমার বাচ্চাটা কোথায়, মানে একটা অন্যরকম সিচুয়েশন। আর তার মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে সে মানে একটা আত্মার কবলে পড়েছে। কিন্তু সে আত্মার কবল বাইরে গেলে হচ্ছে না, ভিতরে থাকলে, তার মানে ঘরের ভিতরে থাকলে সেরকম হচ্ছে, মানে অন্যরকম একটা সিচুয়েশন, বুঝতে পারছেন? যাই হোক, ঘরের মধ্যে প্রবেশ করানো হলো সেই মানুষটিকে, জেঠিমা যে মানুষটিকে নিয়ে এসেছে। তারপর তিনি ভালো করে দেখে বলে দিলেন, ওই পুতুলটাকে নিয়ে আসুন, খুলুন, পুতুলটাকে খুলুন, সেলাই করা রয়েছে, পুতুলটা খুলুন। পুতুলটাকে টেনে দাদা খুললো, আর ভেতর থেকে দেখা গেল ছোট্ট পুতুল মতো, মানে কালো কুচকুচে পুতুল, কাপড় দিয়ে বানানো, এবং তারপরে পুতুলটাকে পোড়ানো হয়েছে, শক্ত করা হয়েছে, তার কপালে লাল সিঁদুরের রেখা দেওয়া রয়েছে, টানা রয়েছে লাল সিঁদুরের একটা টিপের মতো, এবং তার গায়ে ফুটো ফুটো করে বেলের কাঁটা দেওয়া রয়েছে, জানেন, সে পুতুলের মধ্যে দেওয়া ছিল, বুঝতে পারছেন? তখন তিনি দেখালেন, সবাইকে দেখালেন, দেখতে পাচ্ছেন কিভাবে শেষ করার চেষ্টা চলছিল। শেষ তো হয়ে গেল, একটা ভ্রূণ শেষ হয়ে গেল। কে দিয়েছে পুতুলটি আপনাকে, কোথা থেকে পেয়েছেন? তখন আর কিছু লুকোয়নি অনির্বাণদা, সমস্ত কথাই বলে দিয়েছিল। তারপর সে তান্ত্রিক বলেই দিলেন যে ওই পাঠিয়েছে সমস্ত কিছু। দাদা সমস্ত কিছুই বুঝলো,
এই কারণে এত ভালো সেজেছিল, এই কারণে এত কিছু। তখন সেই তান্ত্রিক বললেন যে, "একটা কথা বলি, ওর যা ব্যবস্থা করার আমি করে দেব। ওই মেয়েটির যা ব্যবস্থা করার আমি করে দেব। আমি কাউকে ক্ষমা করি না, কাউকে না। কিন্তু আপনারা এখানে আর থাকবেন না। চেষ্টা করুন ট্রান্সফার নেওয়ার।" তখন কিন্তু দাদা বলল যে, "আমি ট্রান্সফারের ব্যবস্থা অলরেডি করেই দিয়েছি। আমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া হয়ে গেছে।" তারপর ওই তান্ত্রিক মশাই যা ব্যবস্থা করার করলেন। ওই দিদিকে অনেক কিছু করলেন। হাতে একটা তাবিজও বেঁধে দিলেন। সেই আত্মাকে তাড়ানোর ব্যবস্থা করলেন। কিন্তু ওই যে বললেন, ওই মেয়েটির কিছু একটা করবেন। কিন্তু কি যে করেছিলেন দিদি আজও জানে না। দিদি বলতে পারবে না কিছুই। তারপর অনেক জায়গায় বলে, অনেক জায়গায় অনেক কিছু অ্যাপ্লিকেশন দিয়ে, অনেক কিছু বলে, অনেক কথাবার্তা বলে, অনেক নেতা-মন্ত্রীকে ধরে কিন্তু দাদা সত্যি বলতে ট্রান্সফার পেয়েছিল। দাদার কলকাতা ট্রান্সফার হয়ে গিয়েছিল। দাদা কলকাতায় চলে গিয়েছিলেন। কিন্তু দিদি তারপরেও কিন্তু ক্ষমা করতে তখন পারেনি। বাড়িতে যাওয়ার পরে সবাই মিলে বুঝিয়েছিল, সবাই বুঝিয়েছিল যে, "সংসার ভাঙিস না মা। ও একটা বড় ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দে।" দিদি বলছে যে, "এত বছর হয়ে গেল। আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম সেই সময়। কিন্তু মনের ভিতরে ক্ষতটা আমার এখনো পর্যন্ত ভরেনি। দিদি এখন একটি ছেলে সন্তানের মা। দিদির সন্তানের বয়স ২ বছর। সুখেই আছে। তার হাসব্যান্ড এখন কোনো কিছু আর করে না। কিন্তু দিদি আমাকে একটা কথাই বলে, জানো বনু, যে আমি এখনো ভুলতে পারি না সেই ঘটনাটিকে। আমার মনে হয় যে আমার হাসব্যান্ড কি করে আমি থাকতে অন্য কোনো মেয়েকে স্পর্শ করে। যখনই এই কথা আমি ভাবি না, তখনই আমার সমস্ত রন্ধ্রে, রন্ধ্রে একটা অন্যরকম কষ্ট অনুভব হয়। আমি সহ্য করতে পারি না। আবার তখন ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি সমস্ত কিছু ভুলে যাই। যখন তোমার দাদা মানে অনির্বাণ দা আরকি যখন ভালোবাসে প্রিয়াঙ্কাদিকে, তখন প্রিয়াঙ্কাদি বলে যে মনে হয় নাটক করছে। সত্যি সে ভালোবাসে না। প্রিয়াঙ্কাদি বলছে এভাবেই দিন কাটছে। দিন এভাবেই কাটিয়ে নিয়ে যাব। ভগবান রক্ষা করুক তাদের। তারা ভালো থাকুক। কিন্তু কাকে দোষ দেব বলুন তো? ওই যে ১ম এ বললাম না যে আমি নাম গোপন করব, বুঝতে পারছেন যে কেন আমি বলেছি নামটা গোপন করব। কারণ এই ঘটনাটা তো সবার সামনে আনাটা ঠিক না, না? তার আশেপাশে যদি কেউ কখনো এই ঘটনা শোনে, তারা জেনে যাবে যে অমুক মানুষের সঙ্গে এরকম হয়েছে। এটা তো একদমই উচিত নয়। কিন্তু আমার না খারাপ লাগছে যে আমি কাকে দোষ দেব বলতে পারেন? কাকে খারাপ বলব? দিদির নিয়তিকে খারাপ বলব? দাদাকে খারাপ বলব না ওই মেয়েটিকে খারাপ বলব? আপনারা প্লিজ বলবেন। কারণ আজকের এই ঘটনা যতটা না ভৌতিক ততটাই কিন্তু মর্মান্তিক, খুবই কষ্টের। কারণ আমার তো খুবই কষ্ট লেগেছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট লেগেছে। ভয়টাকে আমি দূরে সরালাম। কিন্তু কষ্টটাকে কি দূরে সরাতে পারবো? যাই হোক, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেইল করে পাঠাতে পারেন। আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।